সাপ না থাকলে মানুষ বাঁচবে না। মানুষের প্রথমেই একটা ধারণা ঢুকে গেছে যে সাপ মানেই বিষধর, সেই সাপ যদি কামড়ায় মানুষ বাঁচবে না। আমাদের ভারতে আছে প্রায় 300 প্রজাতির সাপ, তার মধ্যে মোটে 60 প্রজাতি ভেনামাস, বাদ বাকি সব নন ভেনামাস। ওদের কামড় মানে ব্লেডে কেটে যাওয়া, কোনো সমস্যা নেই। পাঁচ মাথা সাপ বলতে কি বোঝায়? বাস্তবে পাঁচ মাথা সাপের অস্তিত্ব। সাপের কি আদৌ নাগমণি আছে? সাপুরেরা যে কোনো অনাধার সাপ নেয়, ধরুন কোবরা, এদের প্রথমেই বীজদাঁত আর বীজথলিটা উপড়ে নেয় যাতে এরা কামড়ালেও যাতে কিছু না। তারপর চকচকে পাথর নেয়, মাথায় চামড়া কিছুটা কেটে তার মধ্যে পাথরটা ঢুকিয়ে দেয়, অথবা সাপের যে লেজ, সেই লেজের দিকটা কিছুটা কেটে চামড়ার তলায় ঢুকিয়ে দেয় পাথরটা। তো সেই লেজের মধ্যে পাথরটা ঢুকিয়ে দিয়ে সেটাকে চাপতে চাপতে মাথায় নিয়ে আসে। এগুলো অত্যাচার। ধারাজ সাপের লেজের মধ্যে বিষ রয়েছে এবং সেখান দিয়ে যদি মারে তাহলে হয়তো সেই অঙ্গটা কেটে ফেলে বাদ দিতে পারে। এই কথাটা কতটুকু সত্যি? তারাহাস পুরো এক নন ভেনামাস স্নেক। আজকের দিনে সাপ বা বন্যপ্রাণী ইত্যাদি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার ক্ষেত্রে আমরা কি কি ব্যবস্থাপনা নিতে পারি? সাপে কামড়ালে পরে অনেকে দেখি চুষে জায়গাটার বিষটা ফেলে দেওয়া, পার্টিকুলারলি ওই আঙুলে যদি হয় সেটাকে কেটে বাদ দিয়ে দেওয়া, এইটা কতটুকু প্রয়োজন বা আদৌ কি দরকারি? এইটা যদি বাস্তবে করা হয় বিষধর সাপের ক্ষেত্রে, তাহলে কিন্তু দুজনেরই সমস্যা। আমরা যতটা সাপকে ভয় পাই তার থেকে বেশি সাপ আমাদেরকে ভয় পায়। নমস্কার, নাথ দ্য কসমিক সাউন্ডের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমি সিদ্ধার্থ এই মুহূর্তে রয়েছি আপনাদের সবার সাথে। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলুন তো, সাপের কি সত্যি নাগমণি রয়েছে? কিংবা আমরা যেমন বাংলা সিনেমায় দেখি, যেমন সাপের যদি মৃত্যু হয় বা একটা নাগের যদি মৃত্যু হয়, নাগিনী যেমন প্রতিশোধ নেওয়ার জন্য ছুটে যায়, এটা কি আদৌ সত্যি সম্ভব? আমরা এরকম মজার কিছু আড্ডা নিয়ে আজকে বসেছি অদিতির সঙ্গে। অদিতি, তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছো বলো প্রথমে? খুব ভালো আছি। এই যে তুমি দীর্ঘ অনেক দিন ধরে এই বন্যপ্রাণী রেস্কিউর কাজ করছো, সাপ রেস্কিউর কাজ করছো, সেটা ঠিক কত বছর বয়স থেকে তোমার শুরু হলো? আমি মোটামুটি 15 কি 16 বছর তখন থেকেই, তারও ছোটবেলা থেকে আর কি এগুলো নিয়ে পড়াশুনো করছি। আচ্ছা, ভালো লাগতো, তাই 15-16 বছর নাগাদ আমি আর কি সাপ ধরার জন্য পাকাপোক্ত ট্রেনিং নিই, তারপর এগুলো শুরু করি। তুমি বর্তমান সময় কি করছো? বাই প্রফেশন কি বাই করছো? প্রফেশন আমি একজন জুলজি স্টুডেন্ট, এই লাস্ট ইয়ার চলছে আমার। আচ্ছা, আমি শুধু তোমার শুরুর একটা গল্প জানতে চাইবো যে ধরো তুমি রেস্কিউ করলে এবং রেস্কিউ করতে গিয়ে কিভাবে কি, ধরো অনেক ধরনের সমস্যা তো হয়, হয়তো প্রপার ট্রেনিং ছিল না বা কি হয়েছিল, এরকম একটা ঘটনা দিয়ে আমরা শুরু করব তোমার গল্পটা। প্রপার ট্রেনিং না নিয়ে আমি সাপ ধরতে যাইনি। একবার কি হয়েছিল, মানে আমার ফার্স্ট রেস্কিউ বলতে গেলে যেটা, আমি তখন ট্রেনিং এর মধ্যে, মানে সবে তখন সাপ সম্পর্কে জানছি, কোনটা কোন সাপ শিখেছি, কিন্তু সাপ সেভাবে আর কি নিজের থেকে কখনো ধরিনি। যিনি আমাকে শিখিয়েছেন তিনি সামনে ছিলেন, তখন ধরেছি, ঠিক আছে। একবার আমার নিজের বাড়িতেই আর কি একটা ঘরচিতি সাপ ঢুকে গেছিল, কমন উলফ স্নেক। আচ্ছা, তো দুপুরবেলা মা ঘুমাচ্ছিল, বাড়িতে আর কেউ ছিল না। তা আমি দেখি সাপটা আমাদের যে সুর এক হয় তার নিচে ঢুকে আছে। এখন মাকে যদি ডেকে তুলি তাহলে তো একটা তুলকালাম ব্যাপার, প্যানিক হয়ে যাবে যে সাপ, মা অত শত বোঝা যাবে যে কোনটা ভেনামাস কোনটা নন ভেনামাস। তো যাই হোক, আমি তখন জানতাম যে ঘরচিতি সাপ বিষ নেই, নন ভেনামাস, কিন্তু ওকে যদি আমি এইভাবে ধরি ও উল্টে কামড়াবে, আমার ব্যথা লাগবে। তো আমি ওকে কাঠি দিয়ে মাথা চেপে ধরলাম, ধরে তারপর মাথাটা ধরে বডিটা ধরে বাইরে বার করে দিলাম। তো এটাই ছিল আমার ফার্স্ট রেস্কিউ। তারপরে মার রিঅ্যাকশনটা কি ছিল? পরে বলি যে এই দেখো সাপ ধরেছি, ছবিও তুলেছিলাম। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। ওকে। তো তুমি আমাকে এটা বলো যে হঠাৎ করে এই রেস্কিউর কাজে যাওয়ার যে বিষয়টা, মানে এই যে হঠাৎ একটা তাগিদ অনুভব করলে, সেটা হঠাৎ করে কিভাবে আসলো? এটা ঠিক হঠাৎ করে আসেনি, ব্যাপারটা হচ্ছে ছোটবেলা থেকেই সাপ বন্যপ্রাণী খুব ভালো লাগে আমার। আচ্ছা, আর জীবন বিজ্ঞান ছিল আমার ফেভারিট সাবজেক্ট। তো ওখানে পড়েছি যে এরা আমাদের ইকোসিস্টেমের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এবং সেখান থেকে আমার শেখা। লোকালয়, সেই বইয়ের পড়াটাকে একদম পুরোপুরি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করে দিয়েছো। করেছি। আসলে আমাদের লোকালয়ে কোনো সাপ এলে না, তারা মানে আমার বড়রা যারা থাকে ওখানে, ওরা মেরে দিত সাপটাকে। আচ্ছা, তো আমি ছোট ছিলাম, ভালো লাগতো না আমার, মানে জিনিসটা আমার পছন্দের, সেই জিনিসটাকে মেরে দিচ্ছে। তো পড়েছি যে ইকোসিস্টেমে এদের কতটা গুরুত্বপূর্ণ এরা, তো মেরে দিচ্ছে। কিন্তু আমি তখন ছোট ছিলাম, আমার একা প্রতিবাদে কিছু হতো না। আমি আস্তে আস্তে এর মানে সমাধানটা খুঁজতে লাগলাম যে কি করে এই জিনিসটা আটকানো যায়। তো আমি ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকভারি চ্যানেল খুব দেখতাম। ওখানে আমি হঠাৎ করে একদিন একটা শো দেখি যে এরকম আফ্রিকার দুজন কারোর বাড়িতে সাপ ঢুকে গেলে সেই সাপটাকে বের করে জঙ্গলে ছেড়ে দিচ্ছে। আচ্ছা। তো এটা থেকে আমার মারাত্মক কৌতূহল জাগলো যে ব্যাপারটা তো আমিও করতে পারি, আমি যদি করি তাহলে সাপগুলোকে অন্তত বাঁচাতে পারবো। তো সেখান থেকেই আমার আর কি শুরু। আমি তারপরে সাপ সম্পর্কে জানতে থাকি, ইন্ডিয়ার যত ভেনামাস নন ভেনামাস স্নেক আছে
ওদের সম্পর্কে জানতে থাকি, ওদের আচরণ সম্বন্ধে। আমার বাড়ি যেখানে দত্তপুকুর, সেখানেই আমি একজনকে পেয়ে যাই। উনি আমাদের ওয়েস্ট বেঙ্গল স্নেক পার্ক ওখান থেকে প্রশিক্ষিত ছিলেন। তো ওনার কাছে ওই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে আমি ট্রেনিংটা নিয়ে নিই। মানে সাপ নামটা শুনলেই তো ভয় লাগে ভীষণ, তো তোমার ভয় লাগেনি প্রথম দিকে? ভয় লাগেনি বলতে, মানে কামড়ালে ব্যথা লাগবে ওটা আমি জানতাম যে কোনটা নন ভেনামাস কোনটা ভেনামাস। তো আচ্ছা। নন ভেনামাস সাপ ধরার চেষ্টা করতাম। কামড় প্রথম দিকে একবার দুবার খেয়েছিলাম ঘরচিতি সাপের, মানে নন ভেনামাসেরই খেয়েছি, কিন্তু ভেনামাস কখনো নিজের থেকে ধরতে যাইনি। আচ্ছা কারণ জানতাম যে প্রপার ট্রেনিং ছাড়া না ধরলে খুব সমস্যা হবে। ঝামেলা আছে। আর আমাকে ধরতেও দিত না যিনি আমাকে শিখিয়েছেন। আচ্ছা আচ্ছা। প্রথমে বিষধর সাপ হাতে দেননি। খুব একটা মানে ভয়ের কথা বলবো না, দায়িত্ব তাকেই তখন আমি প্রাধান্য দিয়েছিলাম, সেই আচ্ছা। কারণেই করতে পেরেছি। এই যে ট্রেনিং এর প্রসেসটায় গেলে সেটা আমরা আস্তে আস্তে ঢুকবো কথা প্রসঙ্গে। আমি প্রথমেই জানতে চাইবো এই যে রেস্কিউর কাজগুলো নিয়ে আমাদের সাধারণ মানুষের মনের মধ্যে অনেক রকমের ধরো একটা মিসকনসেপশন তৈরি হয়, এই বিষয়গুলো নিয়ে কি বলবে বা তোমার কি মনে হয়? আসলে মানুষের সব থেকে বড় সমস্যা হলো মানুষের অজ্ঞতা। সাপ মানেই ভয়, এটা মানুষ মনে করে। সাপ এবং বন্যপ্রাণী বলতে আমাদের এলাকায় যেগুলো থাকে আর কি, কাঠবিড়ালি, ভামবেড়াল, বেজি, এগুলো নিয়ে মানুষের অতটা ভয় নেই, কিন্তু সাপ নিয়ে মানুষের মারাত্মক ভয়। তার কারণ মানুষের প্রথমেই একটা ধারণা ঢুকে গেছে যে সাপ মানেই বিষধর, সেই সাপ যদি কামড়ায় মানুষ বাঁচবে না। ঠিক আছে, এই একটা ভুল ধারণা মানুষের মধ্যে মারাত্মকভাবে ঢুকে গেছে। তো এই ভুল ধারণাটাকে প্রথমে আমাদের ভাঙতে হবে। এটা জানতে হবে যে আমাদের পৃথিবীতে যত সাপ আছে তাদের মধ্যে বেশিরভাগ প্রজাতি নির্বিষ সাপ, মানে নন ভেনামাস। আচ্ছা। আমাদের ভারতে আছে হচ্ছে প্রায় 300 প্রজাতির সাপ। তার মধ্যে মোটে প্রায় 60 প্রজাতি ভেনামাস, বাদ বাকি সব নন ভেনামাস সেরকম কোনো অথবা সেমি ভেনামাস। ওদের কামড় মানে ব্লেডে কেটে যাওয়া, কোনো সমস্যা নয়। কিন্তু এই যে 60খানা প্রজাতি, এই প্রজাতিগুলো কামড়ালে আমাদের প্রথমেই মাথা ঠান্ডা রেখে হসপিটালে যেতে হবে। মানে ফার্স্ট এড যেটাকে আমরা First বলি aid আর কি, যেটাকে প্রথম কি করণীয়? মাথা ঠান্ডা রেখে, ঠিক আছে, সময় নষ্ট করলে চলবে না একদমই। আচ্ছা। তো এই যে মানুষের ভুল ধারণাগুলো যদি ভাঙে না, যে সব সাপ বিষধর নয়, ঠিক আছে, সাপ মানেই যে তেড়ে এসে কামড়াবে, এটা একদমই নয়। আচ্ছা। ওরা মারাত্মক ভয় পায় মানুষকে, মানে মানুষ সাপকে যতটা ভয় পায় তার থেকে বেশি সাপ মানুষকে ভয় পায়। ঠিক আছে, এবং সাপ কামড়ায় কখন? শুধুমাত্র ভয় পেয়ে আত্মরক্ষার জন্য কামড়ায়। মানে প্রথমে সে কিন্তু একটা মানুষ দেখলে পালাতে চায়, সব সময় সব সাপ পালাতে চায়, কিন্তু মানুষের একটা ব্যাপার আছে যে সাপ দেখলেই মেরে ফেলবো। তো সে যখন মারতে যায় সেই সময় কিন্তু ভয়ে কোণঠাসা হয়ে তারপর সাপ কামড়ায়। অথবা কোনো সময় মানুষের ভুল, মানে মানুষের কোনো ভুল থাকে না, বা সাপেরও সেখানে আমি দোষ দিতে পারবো না। কি হয় না, অন্ধকারে হেঁটে যাচ্ছে, একটা সাপ আছে, দেখতে পাইনি, সাপটার গায়ে পাড়া দিয়ে দিয়েছে, এতে আমি কাউকেই দোষ দিতে পারবো না। তো এগুলো অ্যাক্সিডেন্ট। মোটামুটি ধরো একটা সাপ যদি কামড় দেয় তাহলে মোটামুটি কতটা সময় পাওয়া যায় নিজেকে, মানে ওই ধরো হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করানো? বলা হয় 100 মিনিটের মধ্যে। তো শুধু 100 মিনিট নয়, যত দ্রুত সম্ভব, কোনো সময় নষ্ট করলে চলবে না। আচ্ছা, একদম নিয়ারেস্ট হসপিটাল। নিয়ারেস্ট হসপিটাল বলতে যে কোনো সরকারি হসপিটালে আমাদের এভিএস পাওয়া যায়, অ্যান্টিভেনাম। তো যেখানে রাতের রোগী থাকে, মানে আমাদের গ্রামে আর কি, পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র আছে। কিছু কিছু স্বাস্থ্যকেন্দ্র আছে যেখানে রাতের বেলা পেশেন্টরা থাকে না, সেগুলো দিনের বেলা চলে, রাতে বন্ধ হয়ে যায়, সেগুলোতে অ্যান্টিভেনাম পাওয়া যায় না। মানে যেখানে 24/7 সার্ভিস রয়েছে সেখানে অ্যান্টিভেনাম। আচ্ছা, একটা কথা বলো, যেহেতু কথা প্রসঙ্গে এটা উঠে আসলো, আমরা দেখেছি মোটামুটি সিনেমার মধ্যে সেটা দেখে থাকি যে সাপে কামড়ালে প্রথমেই তার নিচে একটা জোরে কাপড়ে বা শক্ত কিছুতে একটা বাঁধন দেওয়া হয়। এটা কতটা দরকারি বা আদৌ দরকার আছে কিনা? দরকারি বলতে এটা অদরকারি, মানে আসলে এটা দেওয়া হয় তার কারণ হচ্ছে ভাবে যে বিষটা যাতে ছড়াতে না পারে, এটা একটা সমস্যার সৃষ্টি করে। ধরুন হাতে কামড়েছে বা পায়ে কামড়েছে, তার উপরে বাঁধন দেওয়া হয়, তারা শক্ত করে বাঁধন দেয়, এতে কি হয়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, এতে কিন্তু সমস্যাই হয়। তার কারণ যখন হসপিটালে নিয়ে গিয়ে অনেকে ওঝার কাছেও নিয়ে যায়, তো সেই নিয়ে যাওয়ার পরে যখন বাঁধনটা খোলে না, তখন রক্তগুলো একবারে সংবহিত হতে চায় এবং ওখানে একটা অ্যানাফিলেকটিক শক টাইপ হয়। তো সেখানে কিন্তু অঙ্গটা, মানে যেখানে কামড়েছে, সেটা কেটে বাদ দিতে হতে পারে। এটা একটা সমস্যা। আর একটা ব্যাপার হচ্ছে যে বাঁধন দিলে অনেকে একটা মেন্টালি স্টেবল থাকে যে না, আমার বাঁধন দিয়েছে, আমার কিছু হবে না, আমি যেতে পারবো, আপাতত সুস্থ হয়ে যেতে পারবো। তো এর কারণে কি বলা হয়, যদিও বা বাঁধন দেওয়া হয়, খুব ঢিলা করে বাঁধন দিতে হবে। মানে তার মধ্যে দিয়ে যেন দুটো আঙুল অথবা একটা কাঠের স্কেল টাইপস ঢুকে যায়, ঢুকে বেরোতে পারে, এরকম। এটা শুধুমাত্র মানুষের
মেন্টালি স্যাটিসফ্যাকশনের জন্য, সাইকোলজি আর কিছু না, সাইকোলজির জন্য। তো আমাদের টাইট করে বাঁধন দেওয়া একদমই যাবে না। আচ্ছা আচ্ছা এটা আচ্ছা, পাঁচ মাথা সাপ বলতে কি বোঝায়? পাঁচ আমাদের মাথা দেখি সাপ, যে বেশ একটা সাপের পাঁচটা মুখ হ্যাঁ, রয়েছে। এটা আমাদের পুরাণে রয়েছে। হুম। পুরাণের কথা পুরাণেই ভালো লাগে। অ্যাকচুয়ালি বাস্তবে পাওয়া যায় বাস্তবে না। পাঁচ মাথা সাপের অস্তিত্ব হতে পারে না, মানে বৈজ্ঞানিকভাবে এটা সম্ভব নয়। তার কারণ হচ্ছে সাপের যে গঠনটা না, সাপের একটাই মেরুদণ্ড, হুম হুম সেই ভার্টিব্রার থেকে একটাই মস্তিষ্ক সৃষ্টি হতে পারে। তো এখানে পাঁচ মাথা হওয়া সম্ভব না। কিছু ক্ষেত্রে দেখা গেছে দু মাথা সাপ, এটা খুবই রেয়ার, হুম, মানে একটা সাপের দু মাথা। হ্যাঁ এগুলোকে বলে কনজয়েন্ট টুইন্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এগুলো জিনগত ত্রুটি। আচ্ছা একটা ডিম নিষিক্ত হওয়ার পর সেখান থেকে আর কি বিভাজনের সময় অনেক সময় কি হয় যে কোষটা বিভাজন শুরু হয়েছে, কোষ বিভাজনটা শুরু হয়েছে কিন্তু সেটা থামেনি, তো সেইখান থেকে দু মাথা সাপ হয়ে যায়। আচ্ছা কিন্তু পাঁচ মাথা মানে সেই সাপের যে স্ট্রাকচার, সেখানে পাঁচ মাথা হওয়া কখনোই সম্ভব না, ম্যাক্সিমাম দু মাথা। আচ্ছা, এবার বলো একটা মজার প্রশ্ন। মানে সিনেমার মধ্যে তো আমরা প্রচুর দেখি যে সাপেদের নাগমণি হয় এবং এটা নিয়ে প্রচুর চুলোচুলি ঝগড়াঝাটি মারামারি, দু গ্রামের লোকজন দল বেঁধে দৌড়াদৌড়ি করছে। এই ঘটনাটা কতটুকু সত্যি? সাপের কি আদৌ নাগমণি আছে? না, সাপের নাগমণির অস্তিত্ব হচ্ছে ওই সিনেমা সিরিয়ালই। আর বাস্তবে এটাকে মানে অনেকে দেখেছে যে সাপুরেরা যারা হুম। সাপের মাথা কেটে নাগমণি বার করছে, এটা কিন্তু বাস্তবে দেখেছে লোকজন। আচ্ছা এটার পেছনে একটা গল্প রয়েছে, সেটা হচ্ছে গল্প? পুরোটাই সাপুরেদের একটা খেলা বা খেলা। ম্যাজিক? ম্যাজিকটা কি করে, সাপুরেরা যে কোনো ফণাধার সাপ নেয়, ধরুন কোবরা, কেউটা অথবা গোখরো, এদের কেন না, এরা আর কি ফণা তোলে, তো মানুষের একটা আকর্ষণ লাগে। তো এদের প্রথমেই বীজদাঁত আর বীজথলিটা উপড়ে নেয় যাতে এরা লাইফ না কামড়ালেও যাতে কিছু না হয়। কামড়ালেও যাতে কিছু না হয়। তারপর কি করে, একটা চকচকে পাথর বা পুঁথি যাই হোক ওই টাইপের একটা ব্যাপার জিনিস নেয়, নেওয়ার পর এটা তারা নিজেদের বাড়িতেই করে। মাথার চামড়া কিছুটা কেটে তার মধ্যে পাথরটা ঢুকিয়ে দেয়, আচ্ছা ঠিক আছে। অথবা লেজ থেকে, সাপের যে লেজ, সেই লেজের দিকটা কিছুটা কেটে হ্যাঁ। চামড়ার তলায় ঢুকিয়ে দেয় পাথরটা। আচ্ছা এবার চামড়ার তলায় আমরা জানি যে মণি হচ্ছে মাথায় থাকে, হুম, হুম, লেজে থাকলে তো সেটা আর হবে না, তো সেই লেজটাকে মানে লেজের মধ্যে পাথরটা ঢুকিয়ে দিয়ে সেটাকে চাপতে চাপতে মাথায় নিয়ে আসে। বাপরে। সাপের অবশ্যই কষ্ট হয়, এটা হুম। এগুলো অত্যাচার। হুম। যাই হোক, তারপর যে কোনো একটা গ্রামে যায়, সাপুরে একা থাকে না, তার সঙ্গে তার চেলা চামুন্ডারা থাকে। তো গিয়ে সেখানে গল্প করতে শুরু করে যে এই গ্রামে আমি একটা সাপের গন্ধ পেয়েছি, তার মধ্যে নাগমণি আছে, নাগমণি পেলে এই হয় ওই হয়, 7 রাজার ধন পাওয়া যায়, এইসব আর কি। তো সাপগুলো কিন্তু তার যে সঙ্গীরা তাদের কাছেই থাকে, আচ্ছা এই মণিওয়ালা সাপ। সেই তার সঙ্গীরা কি করে, যখন সাপুরে গ্রামের লোকেদের গল্প শোনাতে ব্যস্ত থাকে, তখন তারা কোনো একটা জায়গায় গিয়ে সাপটাকে ঢুকিয়ে রেখে আসে। আচ্ছা এমন জায়গায় রাখে যেখান থেকে সাপটাকে ওখানে গেলে সরাসরি পাওয়া যাবে, ঠিক আছে, পুরোটাই আগের থেকে প্রি প্ল্যান্ড। সেখানে সাপটাকে কোনো একটা গর্তের মধ্যে বা উইয়ের ঢিবির মধ্যে রেখে সেখান থেকে কিছুটা মাটি নিয়ে আসে, আচ্ছা মাটি নিয়ে এসে সাপুরেকে দেয়, দিয়ে সাপুরে গন্ধ শুকে বলে যে এখানে হচ্ছে কেউটে সাপ আছে, যার মাথায় মণি আছে। সাপুরে তো আগের থেকেই জানে যে তার কাছে কি সাপ আছে। তো গ্রামের দলবল নিয়ে সেখানে গিয়ে সাপটাকে যখন বের করে, গ্রামের লোকজন দেখে হ্যাঁ এ তো কেউটে, আচ্ছা তখন বলে এই সাপের মাথায় মণি আছে, কে মণি কিনতে চাস বল, এত টাকা দাম, আমি দেবো। আচ্ছা। তো সবার সামনেই মাথা থেকে মণিটা কেটে বের করে তারপর সেটা বেচে দেয়। মানে ভালো এটা একটা পুরো একটা বিজনেসের মতন চলছে, বিজনেস, অন্য অন্য আর কিছুই নয় আর এটার কিছু না। মধ্যে। ওকে। আচ্ছা, সাধারণ মানুষ আমাদের পরিবেশ রক্ষার জন্য কি কি দায়িত্ব নিতে পারে? সাধারণ মানুষের আসলে পরিবেশ রক্ষার দায়িত্বটা সবার আগে নেওয়া উচিত, হুম। ঠিক আছে, কারণ ছোট ছোট অভ্যাসগুলোই আমাদের পরিবেশকে বদলাতে পারবে। পরিবেশ আগে মানুষকে বুঝতে হবে পরিবেশ কি। পরিবেশ কিন্তু এই না যে গাছপালা, পশু পাখি, হুম, হুম, পরিবেশ হুম, আমরা হুম। যেখানে রয়েছি সেটাই পরিবেশ। তো সেই পরিবেশটাকে যদি আমরা নিজেদের মতো প্রত্যেক দিন ঠিকঠাক করে মেনটেন করি, আমরা যদি বাড়ি ঘরের আশপাশ ক্লিন রাখি, তারপর আমাদের বাগান ঠিকঠাক করে পরিচর্যা করি, রাস্তার পাশের গাছগুলোকে পরিচর্যা করি, গাছে যারা থাকে ছোট ছোট প্রাণী পাখি, এদেরকে যদি একটু দেখভাল করি তাহলেই কিন্তু পরিবেশ রক্ষা হয়ে যায়। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্লাস্টিক বর্জন করতে হবে। হুম। এবার প্লাস্টিক যেভাবে দুনিয়ায় ছেয়ে গেছে সেভাবে মানে এখন তো আর মানুষের পক্ষে সেটা বর্জন করা সম্ভব না, তার জন্য বেরিয়ে হচ্ছে 3R প্রসেস,
রিডিউস, রিইউজ আর রিসাইকেল, এটা যদি আমরা প্লাস্টিকের করতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয়। তুমি আমাকে এই কথাটা বলো, ধরো আমরা এমন কি করতে পারি যেটার মধ্যে মানুষও নিরাপদ থাকলো এবং বন্যপ্রাণী যারা রয়েছে তারাও নিরাপদ থাকলো, তার জন্য কি কি ব্যবস্থা আমাদের তরফ থেকে আমরা নিতে পারি? প্রথমেই ভয় কমাতে হবে আমাদের, জানতে হবে যে বন্যপ্রাণী আর সাপ, এদের ভয় পাবো কেন? হুম হুম। ঠিক আছে, এরা তো উল্টে আমাদের বেশি ভয় পায়। আচ্ছা। আমরা মানুষরা তো সব থেকে বুদ্ধিমান জীব না? হুম। আমাদের এবার বুঝতে হবে যে এদের সংরক্ষণ কতটা প্রয়োজন আমাদের পরিবেশে। ঠিক। নিরাপদ বলতে হিউম্যান আর ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট যেগুলো, সেইটা যদি আমরা কমাতে পারি, ঠিক আছে, নিরাপদ, তাদেরকে নিরাপদে রাখতে পারি। কোনো আহত বন্যপ্রাণী দেখলে তাকে দূর থেকে, এবার আমি সাধারণ মানুষকে বলবো না তার কাছে যেতে, কারণ বন্যপ্রাণীরা আহত অবস্থায় আরো বেশি ভয় পেয়ে থাকে, হিংস্র হয়ে যেতে পারে ঠিক। মানুষরা কাছে গেলে। তো দূর থেকে নজর রেখে বন দফতর অথবা লোকাল যে রেস্কিউয়ার আছে তাদেরকে খবর দিতে বলবো। একই প্রসেস হচ্ছে মানুষের বাড়িতে ঢুকে গেলে বা লোকালয়ে চলে এলে, তখনও আমরা নিরাপদ দূরত্ব থেকে বন দফতর অথবা লোকাল যারা রেস্কিউয়ার তাদেরকে খবর দেব। তারাই কিন্তু এসে ওটাকে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে তার নিজস্ব জায়গায় দিয়ে আসবে। তুমি মোটামুটি সাপ ছাড়া আর কোন কোন বন্যপ্রাণী মানে বেসিক্যালি রেস্কিউ করো, বা তোমাদের ওখানে কোন কোন জিনিসগুলো পাওয়া যাচ্ছে? আমাদের ওখানে যেমন কাঠবেড়ালি বন্যপ্রাণী বলতে কাঠবেড়ালি, তারপর ভামবেড়াল, বেজি, বিভিন্ন সময় বিভিন্ন পাখিও রেস্কিউ করেছি, যেমন আচ্ছা। নিশিবক যেটাকে বলে। আমাদের ওখানে মাঝখানে একটা সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে নিশিবকের মিটিং সিজন হচ্ছে জুলাই টু সেপ্টেম্বর, ঠিক আছে, তো ওখানে একটা গাছে প্রচুর নিশিবক আর পানকৌড়ি বাসা করেছিল। আচ্ছা। এবার গাছের নিচেই চায়ের দোকান ছিল, যার কারণে গাছটা আর কি ওরা নোংরা করতো, মাছ এনে ইয়ে ফেলতো, তারপর পটি করতো, সেই কারণে চায়ের দোকানে একটু সমস্যা হয়ে যাচ্ছিল। তো ওখানে ডালপালা সব ছিটে দেয়, মানে আমি একদিন হঠাৎ গিয়েই দেখি ডালপালা কিছু নেই। এটা আমাদের দত্তপুকুর রেলওয়ে স্টেশনের ওপর, তো স্টেশনের সাইডে এরকম গাছপালা সব রাখা, ডাল কেটে কেটে রাখা। যারা কাটতে এসেছিল, আমি আশেপাশে মানুষের কাছে শুনি যে যারা কাটতে এসেছিল তারাই নাকি বাচ্চাগুলোকে ধরে ধরে নিয়ে গেছে, তখন সবে বাচ্চা হয়েছে, আচ্ছা। উঠতেও শেখেনি এরা। তো যাই হোক, আমি ওখানেই কিছুক্ষণ ছিলাম। এবার থাকতে গিয়ে হঠাৎ করে দেখি যেখানে গাছপালা আর কি ডাল কেটে রাখা, ওর মধ্যে একটা ছোট বাচ্চা নিশিবকের। তো ওখানে থাকলে ও সার্ভাইভ করতে পারতো না, তো আমি ওকে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা। নিয়ে এসে আমি প্রথমেই আমাদের বারাসাত বন দফতরের রেঞ্জার স্যারকে ফোন করি, করে পুরো ঘটনা বলি। তো উনি বলে যে আমি যেন ওই পাখিটাকে রেখে তারপর পরে ছেড়ে দিই। তারপর ওকে বাড়ি নিয়ে আসি, নিয়ে এসে প্রত্যেকদিন মাছ খাওয়াই, মাছ খাইয়ে তারপর একটু বড় হলে তারপর ওকে ছেড়ে দিই। শুধু ও একা ছিল না, এটা একটা ব্যাপার, ওখানে আরো ছিল একজন, মানে নিশিবকেরই বাচ্চা, কিন্তু আমি সেদিনকে দেখতে পাইনি আর খুঁজে পাইনি, অন্ধকার হয়ে গেছিল বলে। পরের দিন আমারই এক পরিচিত দিদি, ও ফোন করে জানায় যে এরকম ওই একই জায়গার একটা বাচ্চা পাওয়া গেছে। তো আমি ওকেও নিয়ে আসি, তো এই দুজন আমার বাড়ি কয়েকদিন ছিল। এই হচ্ছে ব্যাপার। আরো প্যাঁচা রেস্কিউ করেছি। একবার একটা প্যাঁচা হেঁটে হেঁটে যাচ্ছিল, তো উঠতে পারছিল না, ঠিক আছে, ওখানে বাচ্চা প্যাঁচা নাকি? বাচ্চা না, একদম বড়, মানে অ্যাডাল্ট। কিন্তু কি হয়েছিল কে জানে, ওই দিন আমি সেদিন ওকে ওখান থেকে নিয়ে আসি, নিয়ে আসার পর একটা রাত্রির আমি পর্যবেক্ষণে রাখি, তো সেরকম কোনো সমস্যা দেখিনি। ওর কেন হেঁটে হেঁটে যাচ্ছিল ওটা আমি এখনো বুঝতে পারিনি। পরের দিন আমি একটু চেষ্টা করি যদিও উঠতে পারে, তো বাইরে আনতেই হাত থেকে উড়ে চলে গেল। আচ্ছা। যদি উঠতে না পারতো ওর অবশ্যই একটা চিকিৎসার ব্যবস্থা করতাম, কিন্তু উড়ে চলে গেল নিজের। তো এরকম মোটামুটি আরো বেজি, ভামবেড়াল রেস্কিউ করেছি। বুঝতে পেরেছি। আমাদের ইকোসিস্টেমের মধ্যে সাপের প্রধানত ভূমিকাটা কি? আর সাপ যদি এরকম ভাবে নষ্ট হয়ে যায় বা মারা যায়, বা ধরো এরকম ভাবে যদি আমাদের ইকোসিস্টেম থেকে সরে যেতে থাকে, তাহলে আমাদের মেইনলি কি প্রবলেম গুলো হতে পারে? সাপ ইকোসিস্টেমের মানে একটা পিলার বলতে গেলে, আমাদের যে খাদ্য শৃঙ্খল, সেখানে সাপ খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে। আমরা যে খাদ্য শৃঙ্খলটা জানি, সেখানে সাপ ইঁদুর, ব্যাঙ এগুলো খেয়ে থাকে। সাপ কিন্তু মারাত্মকভাবে পেস্ট কন্ট্রোল করে। আচ্ছা। একটা কথা আছে, সেটা হচ্ছে সাপ না থাকলে মানুষ বাঁচবে না। তার কারণ ইঁদুর, একটা ইঁদুর দম্পতি 1 বছরে প্রচুর বাচ্চা দেয়, ঠিক আছে, একবারে সে মোটামুটি প্রায় 10টা বাচ্চা দিতে পারে, ঠিক আছে। এভাবে যদি প্রত্যেক মাসে দেয় তাহলে আমাদের ভাবার বাইরে যে কতগুলো বাচ্চা হবে। ঠিক। তো এইগুলো কিন্তু শুধুমাত্র প্যাঁচা, বেজি বা বিড়াল এরা খুব একটা কন্ট্রোল করতে পারে না। মেইন কন্ট্রোল করে হচ্ছে সাপ। সাপ যদি না থাকে ইঁদুরের সংখ্যা এত বেড়ে যাবে যে ইঁদুররা আমাদের
মানুষের যে ফসল সেটা মাঠেই শেষ করে ফেলবে। ঠিক। তো আমাদের না খেতে পেয়ে মরে যাবে। এছাড়াও ইঁদুর থেকে প্রচুর রোগ ছড়ায়। ঠিক আছে, লেপ্টোস্পাইরোসিস, র্যাট বাইট ফিভার, এইগুলো কন্ট্রোল করে, মানে সাপ কিন্তু খেয়ে এগুলোও কন্ট্রোল করে। ঠিক ঠিক। এটাই ব্যাপার যে সাপ খাদ্য শৃঙ্খলের মানে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। আচ্ছা, আমরা অনেকেই জানি যে ধারাস সাপের লেজ দিয়ে যদি মারে তাহলে মানে লেজের মধ্যে বিষ রয়েছে এবং সেখান দিয়ে যদি মারে তাহলে হয়তো সেই অঙ্গটা কেটে ফেলে বাদ দিতে হয়। এই কথাটা কতটুকু সত্যি? এটা পুরোটা একটা মিথ। দারাস পুরো এক নন ভেনামাস স্নেক, মানে ভেনামাস যারা হয় তাদের মাথার বিষ গ্রন্থি থাকে, সেই বিষ গ্রন্থি এবং বিষ দাঁত থাকে তাদের। আচ্ছা, ঠিক আছে, সেই বিষ গ্রন্থিতে বিষ তৈরি হয় এবং সেটা বিষ দাঁতের মাধ্যমে সাপ শিকারের দেহে ইনজেক্ট করে। আচ্ছা আচ্ছা। দারাস পুরোটাই নির্বিষ, দারাসের কোনো বিষস্থলীও নেই আর বিষ দাঁতও নেই। এটা পুরোটা একটা মিথ, মানে তার লেজে বিষ হওয়া সম্ভবই না। আচ্ছা, এমন কি কোনো সাপ রয়েছে যার আদৌ লেজের মধ্যে বিষ রয়েছে নাকি শুধুমাত্র তার দাঁতের মধ্যেই বা ওই শুধুমাত্র বিষ দাঁতে। গ্রন্থিতেই থাকে? আসলে কি হয়, পুরুষ দারাস যারা, মানুষ তো সাপ দেখলেই ভয় পেয়ে মেরে ফেলতো আগে, এখন তা অনেকটা সচেতন হয়েছে। তো দারাস সাপ মারার পর না তাদের হেমিপেনিস থাকে, তো সেই হেমিপেনিসটা খানিকটা কাটার মতো দেখতে। আচ্ছা। তো দারাস সাপ মারার পর সেই হেমিপেনিস যদি বেরিয়ে যায় সেই সাপের, তো সেটাকে দেখে অনেকে ভাবে যে হয়তো বিষাক্ত কাটা। আচ্ছা, কিন্তু এসব কিছুই না। ওটা কিছু না, বুঝতে পেরেছি। আচ্ছা, ধরো আমাদের বাড়িতে সাপ ঢুকে গেল, তখন প্রথমে কি করণীয়? আর আরেকটা জিনিস জানতে চাইবো তার পাশাপাশি, যে ধরো বাড়িতে সাপ ঢোকাটা আমি কিভাবে আটকাতে পারি? এরকম কোনো রাস্তা রয়েছে কিনা, প্রসেস রয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই রয়েছে। আসলে সাপ আমাদের বাড়ি আসে কিসের জন্য? খাদ্যের সন্ধানে। মানুষের বাড়িতে যদি প্রচুর পরিমাণে ইঁদুর, ব্যাঙ, ছুঁচো এগুলো থাকে তাহলে সাপ আসবেই। এটাই হচ্ছে মূল ব্যাপার। আমাদের জানতে হবে যে মানুষের বাড়িতে ইঁদুর ঢোকে কেন বা ছুঁচো ব্যাঙ এগুলো ঢোকে কেন? এরাও কিন্তু একই উপায়, খাদ্যের সন্ধানেই ঢোকে। মানুষের এবং আশ্রয়, এরা কিন্তু আশ্রয়ের জন্য মানুষের বাড়িতে ঢোকে। মানুষের বাড়িতে যদি খাবার ঢাকা না থাকে বা যে ডাস্টবিন যদি খোলা থাকে, তার মধ্যে যে খাবারের সোর্সটা সেটা যদি একদম খোলা থাকে, তাহলে ইঁদুর ব্যাঙ এগুলো আসবে। আর হচ্ছে জঞ্জাল, ঠিক আছে, এইগুলো যদি থাকে মানুষের বাড়িতে ইঁদুর ব্যাঙ আসবে, তো এদের পেছন পেছনেও সাপ আসবে। তো আমাদের প্রথমেই এইগুলো নিয়ন্ত্রণ করতে হবে, ইঁদুর ব্যাঙ এগুলো যাতে না থাকে সেইগুলোর দিকে নজর রাখতে হবে, তাহলে এই সাপ আসবে না। আর বাড়িতে যে জানলা দরজা থাকে অনেক সময় ওদের তলায় ফাঁক থাকে, তো সেই ফাঁকগুলো বন্ধ করার ব্যবস্থা করতে হবে। রাত্রেবেলা শুতে যাওয়ার আগে সেই ফাঁকগুলো বন্ধ করে আমরা শুতে গেলাম, তাহলে সাপ ঢুকতে পারবে না। বেসিক্যালি শহরাঞ্চলে তো খুব বেশি একটা দেখা যায় না, গ্রামের দিকে এই বিষয়টা বেশি দেখা যায়। একদমই তাই, গ্রামের মানুষকে আরো বেশি করে সচেতন থাকতে হবে। আর যদি ঢুকে যায় তাহলে কি করব? ঢুকে গেলে প্রথমত কথা, সাপ মারা যাবে না। সাপ মারতে গিয়ে অনেক সময় বিপদ ঘটে, ঠিক আছে, কারণ সাপও তো সেখান থেকে পালাতে চায়, আত্মরক্ষার জন্যই তারা কামড়াতে আসে। আর যদিও বা সাপ ঢুকে পড়ে, নিরাপদ একটা দূরত্বে যেতে হবে, গিয়ে সাপটার উপর নজর রাখতে হবে যে সাপটা কোথায় যাচ্ছে না যাচ্ছে, সাপের গতিবিধির উপর, এবং দূর থেকে বন দফতর অথবা লোকাল যে রেস্কিউয়াররা আছে তাদেরকে খবর দিতে হবে, তারা এসে সাপটাকে নিয়ে যাবে। আচ্ছা, কার্বলিক অ্যাসিডে কি সত্যি সাপ বাড়িতে আসে না? এই কথাটা কতটুকু সত্যি? এটা মানে সত্যি নয়, এটা অনেক আগে বইতে পড়ানো হতো যে কার্বলিক অ্যাসিড দিলে সাপ আসবে না, এবং আমরা আগে এটাও দেখতাম যে বাড়িতে হয়তো কার্বলিক অ্যাসিডের একটা মানে শিশি রাখা হতো যে সাপ আসলে ওটার প্রয়োগ করা হবে। কিন্তু না, এটা আসলে বলে যে কার্বলিক অ্যাসিডের যে গন্ধটা, উগ্র গন্ধ, তাতে সাপ আসে না। কিন্তু সাপ গন্ধ নেয় হচ্ছে তার জিভের সাহায্যে। আচ্ছা, সাপরা যে জিভটা বারবার ফ্লিকারিং করে না, বাইরে বার করে, ওটার সাহায্যে তারা গন্ধ নেয়। মানে সাপ জিভ বার করার পর তার চারিপাশে যে গন্ধের অণু সেটা সাপের জিভে লেগে যায়, এবং সাপ যখন জিভটা ঢোকায় তার যে তালু, সেই তালুতে একটা অর্গান থাকে, নাম হচ্ছে জেকবসন্স অর্গান। আচ্ছা, সেই অর্গানে তারা জিভটাকে ঠেকানোর পরে তখন তাদের ব্রেনে সিগন্যাল পৌঁছে যায় যে এইখানে এই জিনিসটা রয়েছে। তো কার্বলিক অ্যাসিডের গন্ধে সাপের কোনো ইন্টারেস্ট নেই, কিছু আসেও যায় না তার। তো এটাই হচ্ছে ব্যাপার, কার্বলিক অ্যাসিডের কোনো সমস্যা হয় না, কিন্তু যেহেতু ওটা অ্যাসিড, সাপের গায়ে যদি লাগে তাহলে চামড়া পুড়ে যাবে, এটাই ব্যাপার। আমেরিকার একটি ইউনিভার্সিটিতে পরীক্ষা করা হয়েছিল, চারিপাশে কার্বলিক অ্যাসিডে ব্যারিকেড করে তার মাঝখানে সাপ রাখা হয়েছিল। ও অনায়াসেই ব্যারিকেড পার করতে পেরেছে, কোনো সমস্যা হয়নি, কিন্তু চামড়া লেগে যেহেতু অ্যাসিড, চামড়াটা পুড়ে গেছিল। তাহলে মোটামুটি আমরা ওই নিজেদের আত্মরক্ষার জন্যই তার উপরে অ্যাসিড ফেলে তাকে মেরে ফেলার জন্যই হয়তো খানিকটা এই প্রসেসটা করে, কিন্তু এটা খুবই অমানবিক। একদমই তাই। আচ্ছা, ধরো কোনো একটা আহত বন্য প্রাণী, তাকে যখন তোমরা রেস্কিউ করতে যাচ্ছ, তাকে রিহেবিলিটেট করাটা মানে কতটা প্রয়োজন এবং কিভাবে করো যদি সেটা? খুবই প্রয়োজন, এটা খুবই প্রয়োজন। কারণ একটা সুস্থ সবল বন্যপ্রাণীকে আমি কোনো একটা জায়গা থেকে রেস্কিউ করে তাকে নর্মাল তার ন্যাচারাল হ্যাবিটেটে দিয়ে দেওয়া
ঠিক আছে, নর্মাল, কোনো হুম, সমস্যা নেই। কিন্তু হুম, আহত কোনো বন্যপ্রাণীকে যদি পাওয়া যায়, হুম, তাকে রিহ্যাবিলিট করা খুবই প্রয়োজন। কারণ তাকে সেই অবস্থায় যদি নেচারে ছেড়ে দিই, হুম, তাহলে সে সার্ভাইভ করতে পারবে না স্বাভাবিকভাবেই। হুম, হুম, হুম। তো আমাদের আরেকটা ব্যাপার আসে, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই যে বন্যপ্রাণী, এদের চিকিৎসা ব্যবস্থা কতটা উন্নত। একদমই তাই। আমি এটাই জাস্ট জিজ্ঞেস করছিলাম খুব যে একটা ধরো ততটুকু ইকুইপমেন্ট আমাদের কাছে রয়েছে কিনা, সেই না, রকম ব্যবস্থাপনা রয়েছে কিনা। সেরকম ব্যবস্থাপনা সাধারণ মানুষের কাছে নেই, বা আমাদের রেস্কিউয়ারদের কাছেও সবসময় থাকে না। আচ্ছা। তো এর কারণে প্রথমে যেটা প্রয়োজন, আহত কোনো বন্যপ্রাণী পেলে ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করে তাদেরকে হ্যান্ডওভার করে দিতে হবে। আচ্ছা। কারণ তাদের কাছে রিহ্যাবিলিটেশন সেন্টারগুলো রয়েছে, তারা ওখানে নিয়ে গিয়ে প্রাণীগুলোকে চিকিৎসা করায়। আচ্ছা। তো আহত কোনো প্রাণী পেলে এটাই কথা যে প্রথমেই যে কোনো রেস্কিউয়ার হোক বা সাধারণ মানুষ, প্রথমে বন দপ্তরকে ফোন করে তাদের হাতে হ্যান্ডওভার করে দিতে হবে। আমরা অনেক সময় দেখি যে মানুষ বন্যপ্রাণী হত্যা করছে, এবং এই বিষয়ে আমাদের ভারতীয় সংবিধানের যে আইন রয়েছে, সেই আইন কতটা কঠোর এবং সেটা আদৌ সঠিকভাবে অ্যাপ্লাই করা হয় কিনা সব জায়গাতে, এইটা নিয়ে তোমার কি মতামত? মতামত হচ্ছে আমাদের ভারতীয় বন্যপ্রাণ আইন যেটা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 সালের, ওটা খুবই শক্তিশালী, মানে নেচার কনজারভেশনের জন্য খুবই শক্তিশালী একটা অ্যাক্ট। কিন্তু আইন থাকলেও এর মাঠ পর্যায়ে প্রয়োগ খুব একটা নেই। এর কারণ কিছু প্রশাসনিক গাফিলতি। ঠিক আচ্ছা। আছে, সাধারণ মানুষ, বেশিরভাগ সাধারণ মানুষ জানেই না যে এরকম একটা আইন রয়েছে, সেই কারণে তারা অনায়াসে সাপ বন্যপ্রাণী লোকালয়ে পিটিয়ে মেরে ফেলে। আচ্ছা। ভারতের এই আইনে বলা হয় যে যে কোনো বন্যপ্রাণী, সে যেই হোক না কেন, হুম। তাকে মারা, ধরা, পোষা অথবা খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এতে জেল জরিমানা দুটোই হবে, আচ্ছা। যদি সেই আইনটা ঠিকঠাকভাবে প্রয়োগ করা যায়। এটা যদি সাধারণ মানুষ জেনে যায় না, তাহলে কিন্তু এই বন্যপ্রাণী যে হত্যা, এটা অনেকটা কমে আসবে। একদমই তাই, একদমই আর এর তাই। যদি প্রয়োগ হয়, হুম। অনেক সময় নয়, বেশিরভাগ ক্ষেত্রেই কোনো একটা সাপ মারা হলে আশেপাশের লোকজন কিন্তু বন দপ্তর অব্দি সেটা পৌঁছায় না, জানতেই পারে না, তাহলে হুম, তারা হুম, কিভাবে স্টেপ নেবে? ঠিক, ঠিক, তো ঠিক। এটা যদি মানুষ জানে, তাহলে কিন্তু অনেকটা এই যে মানে এই হত্যার বন্যপ্রাণী হত্যাটাকে আমরা কিছুটা হলেও এড়াতে পারবো। আর এড়াতে পারবো, একদমই তাই। আজকের দিনে ধরো এই সাপ বা বন্যপ্রাণী ইত্যাদি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার ক্ষেত্রে আমরা কি কি ব্যবস্থাপনা নিতে পারি? সাধারণ মানুষকে সব থেকে বেশি যেটা করা যাবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। আচ্ছা। সোশ্যাল হ্যাঁ, মিডিয়ায় আজকাল আমরা সোশ্যাল মিডিয়ায় সবাই খুব একদমই তাই, অ্যাক্টিভ। একদমই তাই। সোশ্যাল মিডিয়ায় যদি এই যে অ্যাওয়ারনেস, যে লেখাগুলো অ্যাওয়ারনেস পোস্ট করা যায় না হুম, হুম। সাপ ও বন্যপ্রাণীর জন্য, তাহলে কিন্তু অনেক কাজ হয়। এটা আমি দেখেছি নিজের এক্সপিরিয়েন্স থেকে। ওকে। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ বা বিভিন্ন ক্লাবে অথবা বিভিন্ন বিজ্ঞান যে এক্সিবিশন গুলো হয়, হুম, 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 এইখানে গিয়ে যদি অ্যাওয়ারনেস ক্যাম্প করা যায়, তাহলে কিন্তু খুব কার্যকর হয়, বিশেষ করে স্কুলে। হুম, মানে একদম সেই বেসিক লেভেল থেকে যদি সেটা দেওয়া যায়, তাহলে একদমই তাই, ছোটবেলা থেকেই সেটা একদমই বুঝে তাই। উঠবে। একটা জিনিস জানতে চাইবো, এই যে সাপ ধরার ক্ষেত্রে আমরা অনেক সময় ওঝা বা গুণিন তাদেরকে ডেকে নিয়ে আসি, এটা কি আদৌ ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? আক্ষরিক অর্থে তার ব্যবহারিক প্রয়োগটা আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে? ওঝাগুনিন, এটা হচ্ছে আমি বলবো ভারতে ওঝাগুনিন বা এই যে তারা যেটা করে তাবিজ কবজ শিকড় বাকড় মন্ত্র, এগুলোকে এক কথায় জীবনঘাতী কুসংস্কার বলা যায়। তার কারণ এরা কিন্তু পুরোটাই এদের ব্যবসা, হুম, ব্যবসার কারণে এটা করে। আর এতে কিন্তু প্রচুর মানুষ মারা যায়। ভারতে বেশিরভাগ যে স্নেক বাইট ডেথ ঘটে না, সেটা কিন্তু সময় নষ্ট মানে ওঝাগুনিনের কাছে নিয়ে গিয়ে সময় নষ্ট করার জন্যই। এবং আমি এতে তো আদৌ কোনো ফল না, অ্যাকচুয়ালি আসে না। আসে না। তার কারণটা হচ্ছে আমি একটু আগেই বললাম যে ভারতে প্রায় 300 প্রজাতির মধ্যে 60টি প্রজাতি হুম, বিষধর। হুম, হুম। ঠিক আছে, আর বেশিরভাগ নির্বিষ। তো কি হয়, কোনো মানুষকে যদি সাপে কামড়ায়, বেশিরভাগ ক্ষেত্রে নির্বিষ সাপেই কামড় হয়, আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা। তার কারণ নির্বিষ সাপের সংখ্যা বেশি। হুম, হুম। কোনো মানুষকে যদি দাঁড়াস, ঘরচিটি বা হেলে কামড়ায় না, তো তারা ভয় পেয়ে ওঝার কাছে যায়। যাওয়ার পরে ওঝা বলে যে একে কেউটে অথবা কালাজ কামড়েছে। আচ্ছা। তার কারণ বেশিরভাগ মানুষ সাপ চেনেই না, সেইখানেই তারা কেরামতিটা দেখায় আসলে। কারণ নির্বিষ সাপের কামড়ে তো বিনা চিকিৎসায় মানুষ সুস্থ হয়ে যায়। ঠিক, ঠিক। আর কিছু আছে ক্ষীণবিষ সাপ। ক্ষীণবিষ সাপ এমন সাপ যাদের বিষ তো আছে, কিন্তু মানুষের কোনো ক্ষতি হয় না, বড় জোর একটা টিকটিকির উপরে কার্যকর হয়। তবে বিষধর সাপ কামড়ালে কি হয়, বেশিরভাগ বিষধর সাপ বলতে কেউটে গোখরো যারা না, কোবরা, হুম, হুম। তারা 50% ড্রাই বাইট করে। ড্রাই বাইটটা কিরকম? ড্রাই বাইটটা হচ্ছে যে সাপটা মানুষটাকে কামড়ায় হ্যাঁ। কিন্তু বিষ ঢালে না, অথবা আচ্ছা। এমন পরিমাণে বিষ ঢালে যে সেই বিষে মানুষের কিছু কিছু হবে হবে না, আচ্ছা। লিথাল ডোজ কাজ করে না। সেই সাপের কামড় মানুষ 24 ঘন্টা থেকে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যায় বিনা চিকিৎসায়। আচ্ছা। ঠিক আছে, তো মানুষটা দেখছে তাকে ফনালা সাপ কামড়েছে, হুম, হুম, হুম। ঠিক আছে, সঙ্গে সঙ্গে ওঝার কাছে গেল, ওঝা নিজের মতো মন্ত্রতন্ত্র চালিয়ে ঠিক করে দিল স্বাভাবিকভাবেই।
ঠিক হয়ে যাবে যদি ড্রাই বাইটের কেস হয়। আচ্ছা, এটা কি বোঝার কোনো উপক্রম রয়েছে যে এটা ড্রাই বাইট হয়েছে? না, এটা বুঝতে গেলে সময় নষ্ট করা হবে। আচ্ছা। আমি বলবো যে কোনো সাপে কামড়ালে হুম সে ড্রাই বাইট হোক, ওইগুলো আমাদের বুঝতে হবে না, আগে হসপিটালে যাও। হুম আর একটা ব্যাপারও রয়েছে, সেটা হচ্ছে যে শুধু তো ড্রাই বাইটের কেস হয় না, হুম, ভেনামাস বাইটেরও কেস হয়। হুম, যেমন আমাদের কালাচ আর চন্দ্রবোরা, এরা কিন্তু ড্রাই বাইট প্রায় করে না বললেই চলে। ঠিক আচ্ছা। আছে, এরা বিষ ঢালে। কালাচের যেহেতু 1 মিলি বিষেই হুম, কাজ হুম, হয়, সেই কারণে কালাচ ড্রাই বাইট প্রায় করে না বললেই চলে। তো এই সাপগুলো কামড়ালে তো সাধারণভাবেই মানুষ চিকিৎসা না পেলে ওঝার কাছে গেলে মারা যায়। হুম, তো ওঝা সেক্ষেত্রে কি বলে, আমার হাতে এমনিতে কেউ মরে না, ওকে কাল সাপে কেটেছিল তাই মারা গেছে, অথবা আপনারা আনতে দেরি করেছেন, কাল সাপে কেটেছিল, বিষ মাথায় উঠে গেছে, কিছু করার নেই আর। তো এটা পুরোটাই একটা ভুল ধারণা যেটা ভুল চলছে। ধারণা। তাহলে তুমি সবাইকে এটাই সাজেস্ট করবে যে এরকম ধরনের কোনো কেস হলে উঝাগুনির কাছে না গিয়ে তোমরা একদম সরাসরি হাসপাতালে কোনো রকম কোনো সময় নষ্ট করা যাবে না। সাপের কামড়ের সময় খুবই গুরুত্বপূর্ণ। ঠিক। প্রথমেই আমাদের সরকারি হাসপাতালে যেতে হবে। এমন না যে আমি আমার কাছের যে সরকারি হাসপাতাল হুম হুম সেখানে না গিয়ে দূরে এই হসপিটালে আমাদের চিকিৎসা ভালো হবে, এটা করলে কিন্তু হবে না। হুম। সময় খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটা কথা বলো, এই সাপে কামড়ালে পরে আমরা যেরকম দেখি আর কি, কিছু কিছু হয়তো ভুল ধারণাও থাকে। অনেকে তো ধরো আঙ্গুলে হলো বা পায়ে হলো, অনেকে দেখি চুষে জায়গাটার বিষটা ফেলে হুম, দেওয়া, হুম। বা পার্টিকুলারলি ওই আঙ্গুলে যদি হয় সেটাকে কেটে বাদ দিয়ে দেওয়া। এইটা কতটুকু প্রয়োজন বা আদৌ কি দরকারি? এটা যদি নির্বিষ সাপের ক্ষেত্রে করা যায়, যে চুষে বিষ, নির্বিষ সাপে করলে কোনো সমস্যা নেই, কিন্তু বিষধর সাপে করলে কিন্তু ফল মানে যে মারাত্মক। করছে তার ক্ষেত্রেও এটা। আসলে কি, সাপ হচ্ছে ভেনাম হুম ইনজেক্ট করে, পয়জন নয়। সুতরাং সেই ভেনামটা যদি আমরা খেয়েও নিই তাহলে কিন্তু সমস্যা হয় না সাধারণ ক্ষেত্রে, কিন্তু মুখে যদি কোনো ঘা থাকে বা কাটা থাকে বা পেটে যদি আলসার বা কোনো ঘা থাকে তাহলে কিন্তু সেটা রক্ত সংবহন তন্ত্রে চলে যায় হুম এবং বিষক্রিয়া ঘটায়। এইটা পুরোটাই আমাদের এসছে হচ্ছে সেই বাংলা হিন্দি সিনেমা সিরিয়াল থেকে। নায়িকাকে সাপে কামড়েছে, নায়ক সেটা চুষে বার করে নায়িকার জীবন হিরোগিরি বাঁচিয়েছে। দেখাতে গিয়ে। হিরোগিরি। কিন্তু এইটা যদি বাস্তবে করা হয় বিষধর সাপের ক্ষেত্রে তাহলে কিন্তু দুজনেরই সমস্যা, কারণ মানে বিষ একবার যদি রক্ত সংবহন তন্ত্রে চলে যায় সেটা কোনোভাবে বের করা সম্ভব নয়। ঠিক আছে, এই বিষক্রিয়া কাটাতে পারে একমাত্র অ্যান্টিভেনাম, Okay. সাপের অ্যান্টিভেনাম, আর কিছু না। কারণ সেই বিষ চুষে বার করতে গিয়ে হুম, যে চুষে বার করছে তার যদি মুখে কাটা কিছু থাকে না তাহলে কিন্তু তারও হয়ে বিষক্রিয়া গেল। হবে একদম। আর কেটে দেওয়াটাও মারাত্মক, হুম। তার কারণ ওই যে বললাম নির্বিষ সাপের ক্ষেত্রে যদি কিছু করা মানে শুধু শুধু একটা অঙ্গহানি হবে তার সেই অঙ্গহানি ক্ষেত্রে। হবে। আর বিষধর সাপের কামড়ের পর যদি কাটা হয় না সেখান থেকে আরো বেশি রক্তক্ষরণ হবে, ও আরো সমস্যা হবে, আচ্ছা আচ্ছা। এগুলো করা যাবে না। ধরো অনেকেই তো সাপ উদ্ধার করছে, তার মধ্যে একদম এথিক্যাল সাপ উদ্ধারকারী যারা রয়েছে তাদের জীবনে সবচেয়ে কঠিন সমস্যা কি আসতে পারে? কঠিন সমস্যা হচ্ছে তাদের এথিক্যাল থাকাটা, একদমই। তার কারণ আমি আনএথিক্যাল অনেকভাবেই হতে পারি। আমি কনজারভেশন জিনিসটা জানলাম না, যে কোনো একটা সাপকে ধরে মাথা ধরলাম, যেন তেন প্রকারে ধরে একটা জঙ্গলে ছেড়ে দিয়ে আসলাম, এটা সবাই করতে পারে। হুম মানে যাদের একটু সাহস আছে হুম হুম। তারা হুক টং কিনে নিয়ে করতেই পারে এটা, কিন্তু এথিক্যাল হওয়া অনেক দায়িত্বের। ওকে। ঠিক আছে, আমাদের আগে জানতে হয় কনজারভেশন জিনিসটা কি, হুম কোন সাপের কি আচরণ। ফিল্ডে গিয়ে কোনো একটা সাপ রেস্কিউ করার সময় আমাদের প্রথমেই যেটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে সাপটাকে কম স্ট্রেসে কিভাবে সেখান থেকে নিয়ে আসবো, আচ্ছা। এবং আশেপাশে মানুষের যে ভিড় জমে না সেটাকেও কিভাবে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করব। ওকে। কোনো রকম আমাদের মূল লক্ষ্য থাকে হচ্ছে যে সাপটাকে সেখান থেকে রেস্কিউ করা, হুম না তো কোনো স্টান্ট দেখানো, না কোনো ছবি বা ভিডিও করা। এছাড়া ভিড়ও অনেক সময় সমস্যা করে। হুম হুম হুম। একটা জায়গায় সাপ রেস্কিউ করতে হলে বা সাপ দেখা গেলে সেখানে যে ভিড়টা হয় সেটা সামলানো মারাত্মক। হুম হুম। অনেক কৌতূহলী জনতা এগিয়ে আসে সামনে, ছবি তুলতে যায়, ভিডিও করতে যায়। তো সাপ তো চারিপাশে একটা ভিড়, একটা কেওয়াজ দেখে সে ভয় পেয়ে যায় অত্যন্ত, সেখান থেকে পালাতে চায়। হুম। এবার তার সামনে যদি কোনো মানুষ পড়ে যায় সে তো কামড় খাবেই। কামড় খাবেই, এক্স্যাক্টলি। এবার সেটাকেও আমাদের দেখতে হয়, তার উপরে নিজেদের নিরাপত্তাও ঠিক করতে হয়, করে তারপর সেখান থেকে সাপটাকে কোথায় ছাড়া হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বন দপ্তরে দিয়ে দিই, হুম। যেগুলো আর কি বিষধর সাপ। বন দপ্তরের যে রিজার্ভ ফরেস্ট গুলো আছে তারা ওখানে ছেড়ে দেয়। আচ্ছা। আর যেগুলো আর কি নন ভেনামাস হয় সেগুলো আমরা চেষ্টা করি যে যেখান থেকে উদ্ধার করা হয়েছে তার আশেপাশেই ছেড়ে দিতে, কারণ জঙ্গল। আমাদের চারিপাশে
সাপ থাকাটাও জরুরি। হুম হুম হুম। তো এটাই ব্যাপার, একজন এথিক্যাল রেস্কিউয়ারের দায়িত্বটাই মূল তোমার ব্যাপার। কি মনে হয় আজকাল তো অনেকেই এই প্রফেশনে আসছে, বা প্রফেশন ঠিক বলবো না, মানে এই কাজটা করছে, এবার সেটাকেই শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় হিরোগিরি দেখানোর জন্য নাকি নিজের ভিউ বাড়ানোর জন্য এই কাজগুলো হচ্ছে, কি মনে হয় তোমার? এ দুঃখে মানে দু রকমই মানুষ পাওয়া যায়। হুম সত্যি কথা বলতে আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতে সেভাবে স্নেক ট্রেনিং এর ব্যবস্থা নেই প্রায় বললেই চলে। তো কিছু মানুষ আছে যারা আর কি নিজের মন থেকে মানে সাপকে বাঁচাবো সেই ক্ষেত্রে মানে সেইভাবে করতে আসে, কিন্তু তাদের প্রপার ট্রেনিং না থাকার জন্য মাঝে মধ্যে বিপদ ঘটে বা হয় আর কি, মানে যাকে ধরো রেস্কিউ করতে গেলে সেই প্রাণীটিও হয়তো মারা যায় তারপর। মারা যায়। এবার আমি বলবো যে প্রথমে সাপ বা বন্যপ্রাণী যেটা রেস্কিউ করতে যাচ্ছ তার সম্পর্কে জেনে নাও, আগে পড়াশুনো করে নাও, তারপরে এটা করো। হুম হুম। আবার কিছু আছে অনেকে স্টান্ট দেখানোর জন্য, নিজের সোশ্যাল মিডিয়ায় ভিউ বাড়ানোর জন্য বা হিরো হওয়ার জন্য এটা করে। ঠিক আছে, সাপ সম্পর্কে না জেনেই তারা ধরতে যায়, এটা সব থেকে বড় ভুল। হুম ঠিক আছে, আমিও সত্যি কথা বলতে এখনো সাপ সম্পর্কে সেভাবে জানি কতটা, হয়তো 2% জানি। এখনো আমি পড়াশুনো করছি, মানে একটা প্রজাতি সম্পর্কে জানার জন্য না দীর্ঘ একটা পড়াশুনোর সময় ধরে প্রয়োজন, পড়াশোনা করার প্রয়োজন, সত্যি। প্রচুর রিসার্চ প্রয়োজন, জানা প্রয়োজন। হুম হুম। ঠিক আছে, আমি সত্যি কথা বলতে কিছুই জানি না এখনো সেভাবে। আচ্ছা, যেহেতু প্রশিক্ষণের কথাটা উঠে আসলো, আমি বলবো যে একটা সাপ ধরার ক্ষেত্রে তোমরা বেসিক্যালি কোন কোন জিনিসগুলো ব্যবহার করো এবং তুমি কিভাবে মানে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে, এই গল্পটা যদি একটু শেয়ার করো। আমাদের সাপ ধরার মূল যে দুটো যন্ত্র সেটা হচ্ছে একটা হুক আর একটা হচ্ছে টং। হুম। তো আমরা 90% ক্ষেত্রে হুকের ব্যবহারই করি, হুম। কারণ ওটাই সেফ এবং সাপের জন্য সেফ। মানুষের জন্য মানে যে ধরছে তার জন্য হুক খুব একটা সেফ আমি বলবো না, যদি না তার প্রপার ট্রেনিং থাকে। আচ্ছা আর টংটা সেটা হচ্ছে মানুষ মানে রেস্কিউয়ারের জন্য সেফ, কিন্তু সাপের জন্য সবসময় সেফ হয় না। আচ্ছা। কারণ যাদের ট্রেনিং থাকে না তারা ওই টং ইউজ করতে গিয়ে অনেক সময় সাপের হাড় ভেঙে দিতে পারে, ঠিকঠাক ভাবে যদি তাকে না ধরা হয়। আমি ব্যক্তিগতভাবে একমাত্র চন্দ্রবোড়া রেস্কিউর জন্যই টংটা ইউজ করি। ঠিক আছে, তাও যে ক্ষেত্রে আর কি যদি হুক ইউজ করে তাকে ব্যাগিং করতে পারি, মানে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, তো সেক্ষেত্রে আমি হুক ইউজ করি। কিন্তু চন্দ্রবোড়া যেহেতু মানে আমরা রেস্কিউয়াররা সব থেকে বেশি চাপে থাকি এই চন্দ্রবোড়াকে নিয়ে, চন্দ্রবেলা গেম। তো খুব কম ক্ষেত্রে আমি টংটা ইউজ করতে পারি। আর থাকে হচ্ছে আমাদের ব্যাগ, হুম ব্যাগের মধ্যে ভরাই সব থেকে ভালো। হুম যদি খুব ছোট সাপ হয় বিষধর, হুম। তো তাদের আর কি বোতল বা জার টাইপের জিনিসে ভরলে ভালো হয়, এটা আমি করে থাকি আর কি। এই হচ্ছে ব্যাপার। আর রেস্কিউ আমি শিখলাম ওই আর কি আমাদের দত্তপুকুরেই বললাম আগে, ওয়েস্ট বেঙ্গল স্নেক পার্ক ছিল মধ্যমগ্রামে, সেইখান থেকেই একজন দাদা আমাদের দত্তপুকুরের, উনি প্রশিক্ষিত হয়েছিলেন, ওনার নাম পিন্টু হালদার। তো ওনার সঙ্গে পরিচয় করে আমি স্নেক রেস্কিউটা শিখি। মানে এটা কি নিজের তাগিদেই শেখা? হ্যাঁ। আমি একটা মানে কথা, মানে তুমি শেয়ার করেছিলে তোমার গল্প, আমরা যখন ওভার দ্য টেলিফোন কথা হচ্ছিল, আমি চাইবো যে তুমি একটা জিনিস নিয়ে যেতে ভুলে গিয়েছিলে এবং তারপর একটা সমস্যার সম্মুখীন হয়েছিলে, এই হ্যাঁ, গল্পটা যদি একটু আমাদের দর্শকদেরকে শোনাও আরেকবার। আসলে সেদিনকে মানে আমি ঘুমাচ্ছিলাম, তারপর কল এসেছিল একটা সকালবেলায়। তো ফোন করে আমাকে বলছে যে খাটের তলায় একটা গোখরো সাপ। আচ্ছা আচ্ছা। এবার আমি বলছি ছবি পাঠান, বলছে ছবি এখন পাঠানো সম্ভব না, আমরা কেউ আর ঘরে যাচ্ছি না। ওকে দেখলাম ফনা তুলে রয়েছে আর ফনার পেছনে একটা দাগ। আচ্ছা। এইবার আমি ভেবেছি ফনা যখন তুলে রয়েছে আর ফনার পেছনে দাগ, তাহলে গোখরো অথবা কেউটে কেউ একজন হবে। তো আমি সত্যি কথা সেদিন আমারই ভুল ছিল যে আমি মানে কথার উপর ভিত্তি করে শুধু হুক নিয়ে চলে গেছিলাম। ঠিক আছে, গিয়ে খাটটা হালকা করে সরিয়ে মানে একটুখানি টেনে খাটের ওই পাশে দেওয়ালের দিকটায় দেখে এটা চন্দ্রবোড়া। বাপরে। এইবার আমি বললাম যে আমরা রেস্কিউয়াররা সব থেকে বেশি চাপে থাকি এই চন্দ্রবোড়াকে নিয়ে। তো ও যে পজিশনে ছিল না, সেখানে ওকে কি করতে হতো, প্রথমে টংস যেটা ওইটা দিয়ে ওকে ওখান থেকে তুলে নিয়ে এসে বাইরে এসে ব্যাগিং করতে হতো। আচ্ছা। কিন্তু আমার কাছে তো হুক আছে, আমি তো টং নিয়ে যাইনি। আমি ভুল করেছি ওই দিন, মানে মানুষের কথার উপর ভিত্তি করে আমি শুধুমাত্র হুক নিয়ে সেদিনকে ভুল করেছি। যাই হোক, আমি আর ওখান থেকে হুক দিয়ে তুলে আনাটা সম্ভব ছিল না। হুম হুম ঠিক আছে, কারণ ওকে হুক দিয়ে তুলে লেজ ধরতে গেলে ও উল্টে বাইট করার একটা সম্ভাবনা ছিল। হুম হুম। তো আমি আর ব্যাগিং করতে পারলাম না ওই দিন। ওদের কাছ থেকে একটা বড় কৌটো চেয়ে নিলাম। তো কৌটোটাকে আমি দেওয়ালের একটা কোণে সেট করলাম, করার পর ওকে আমি হুক দিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে আসছি। আচ্ছা কিন্তু সাপটারও সেদিনকে কি হয়েছিল জানি না, মারাত্মক লাফাচ্ছিল। আচ্ছা আর ভয় পাইনি বলবো না, খুব চাপে পড়ে গেছিলাম সেই দিন। আচ্ছা। তো যাই হোক, অনেকক্ষণ ওকে একটু নাড়ানো ঘাটানোর পর হুক দিয়ে ফাইনালি ওই কৌটোর মধ্যে ঢুকলো। ঢোকার পরে ওই যে কৌটোর ঢাকনা ওটাকে আমি হুক দিয়েই
তুলে নিয়ে এরকম বসিয়ে দিই, তারপরে হাত দিয়ে বন্ধ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই দিন একটু চাপে পড়ে গেছিলাম আমি। একটা কথা বলো, মানে এরম সাপ উদ্ধার করতে গিয়ে কখনো কি এমন হয়েছে যে তুমি নিজে সাপের কামড় খেয়েছো? না, আসলে আমি সত্যি কথা বলতে প্রথমেই সাপ উদ্ধার করতে গিয়ে যেটা মাথায় রাখি যে আমার কামড় খেলে চলবে না, কারণ আমি যদি বেঁচে থাকি আমি আরো 5টা প্রাণী বাঁচাতে পারবো। তো সেই কারণেই আমি রেস্কিউ করতে গেলে সবার প্রথমেই আমার যেটা মাথায় থাকে যে আমি সাপটাকে কিভাবে ব্যাগিং করব অথবা কৌটোর মধ্যে ঢুকিয়ে সেফ জায়গায় আনবো। তো সেই কারণে ভেনামাস বাইট কখনো হয়নি, কিন্তু বিষহীন সাপ ওগুলো আমি নর্মাল হাত দিয়ে ধরি, যেগুলো বিষ নেই। তো ওটা তো মোটামুটি এখন দেখেই বুঝতে হ্যাঁ, পারো কোনটা কি তো তার মধ্যে একটা সাপ আছে ঘরচিতি, যেটা বলছিলাম মারাত্মক কামড়ায়। ওটা আর হচ্ছে জল ঢোড়া, ঠিক আছে, চেকার্ড কিলব্যাক, যেটা এদের দুজনের কামড়ের তুলনা নেই। মানে একটা ভেনামাস স্নেকের থেকেও এরা ভয়ঙ্কর, ধরলে খালি খ্যাচখ্যাচ করে কামড়াতে থাকে। তো যাই হোক, ওগুলো ধরে আশেপাশেই ছেড়ে দিই, যেহেতু নন ভেনামাস। আচ্ছা নন ভেনামাস বাইট হয়েছে, সমস্যা হয়নি, একটু জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে, কোনো সমস্যা হয় না এতে। ওকে। কিন্তু আমি সাধারণ মানুষকে বলবো, কখনো যদি সাপের কামড় হয় তাহলে কিন্তু তোমরা প্রথমে হসপিটালে যাবে, কারণ সাধারণ মানুষ এখনো সেভাবে ঠিকঠাক করে সাপ চেনে না, চিনতে পারেন। খড়চিতি আর কালাচের মধ্যে অনেকেই গোলায়। তো কালাচ তো মারাত্মক বিষধর, খড়চিতির বিষ নেই। তুমি এইটা নিয়ে যদি একটু বলো যে কোন সাপের থেকে আমাদের কিরকম মানে প্রতিরক্ষা করা প্রয়োজন বা কিভাবে চিনতে পারবো, যদি সাধারণ মানুষের ক্ষেত্রে যদি কিছু বলতে চাও। সাধারণ মানুষের ক্ষেত্রে বলবো যে এখন প্রচুর বই পাওয়া যাচ্ছে সাপের, হ্যাঁ, অনেকের লেখা। আমাদের পশ্চিমবঙ্গের বিশিষ্ট সর্প বিশারদ মরুদ্দেব স্যারের লেখা প্রচুর বই আছে সাপ নিয়ে, সেগুলো তোমরা কিনে পড়তে পারো, অথবা এখন একটু গুগল সার্চ করলেই কিন্তু সব ছবি আমরা পেয়ে যাই। তো সেইগুলো দেখেও সাপ চেনা সম্ভব। আর আমি বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প করি, সেখানেও মানুষকে সাপ চেনাই। তো এইভাবেই আর কি মানুষ সাপ চিনতে পারবে। আচ্ছা, বিষধরের দিক থেকে আমাদের আশেপাশে আমরা যেগুলো দেখি সেটাকে যদি ক্লাসিফাইড করি, তাহলে 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে কারা কারা থাকছে? 1 নম্বরে আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে, কামড়ের ক্ষেত্রে যদি বলি তাহলে চন্দ্রগোড়া, আর যদি বিষের তীব্রতার কথা বলি তাহলে কালাচ। আচ্ছা। কামড়ের ক্ষেত্রেই বলি চন্দ্রগোড়া, তারপরে কালাচ, তারপরে কেউটে, গোখরো। আর বিষের তীব্রতা হচ্ছে সব থেকে মারাত্মক কালাচের। আচ্ছা। কালাচের একটা ব্যাপার হয় কি, কালাচের দাঁত হচ্ছে আমাদের ভারতে বা এশিয়ার সব থেকে ছোট দাঁত হয়, মানে বিষ দাঁত যেটা। তো কালাচ কামড়ালে টের পাওয়া যায় না, আর এরা বেরোয় হচ্ছে রাত্রেবেলা। ওকে। তো আমরা মানুষকে সবসময় বলি যে যখন শুতে যাবেন না, তখন বিছানাটা ভালো করে ঝেড়ে দেখে নিয়ে শুতে, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে মশারিটা নিয়ে ভালো করে গুজে শুতে। ওকে। ঠিক আছে, কারণ কালাচ, অনেকে বলে যে কালাচ ঘুমন্ত মানুষকে কামড়ায়, কিন্তু এই কথাটা খুব একটা ঠিক নয়। কালাচ রাত্রেবেলা যেহেতু শিকার করতে বেরোয়, তাই মানুষের খাটের আশেপাশে চলে আসে যদি মানুষের বাড়িতে ইঁদুর থাকে। তো সেক্ষেত্রে তারা খাবার খুঁজতে খুঁজতে যদি কোনো মানুষের আশেপাশে যায়, মানুষ তো সারা রাত ধরে একভাবে ঘুমায় না, কখনো হাত পা নড়াচড়া করে, তো সেই নড়াচড়ার সময় যদি সাপের গায়ে হাত পড়ে বা পা পড়ে, সেক্ষেত্রে কালাচ সাপ কামড়ে দেয়। তখন এবার কামড়ানোর পরে কি হয়, মানুষ বুঝতে পারে না। কালাচ সাপের ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে। তো বুঝতে না পেরে কিছুক্ষণ পর, কিছুটা টাইম যাওয়ার পর যখন সিমটম দেখা দিতে শুরু করে, বমি হওয়া, তারপর বাইল্যাটেরাল টোসিস, এইগুলো হওয়া যখন শুরু করে, তখন সময় অনেকটা নষ্ট হয়ে যায়, আর কিছু করার থাকে না। হসপিটালে নিয়ে গেলেও অনেক সময় মানুষ মারা যায়। তো আমি বলবো যে এইটা থেকে এড়ানোর উপায় হচ্ছে, সাপকে তো আর আটকাতে পারবো না, কিন্তু সাপ থেকে দূরে আমরা থাকতে পারবো, এবং আমরা নিজেরও সতর্কতা অবলম্বন করতে পারি। মশারি টানিয়ে, মশারি গুজে, এবং অবশ্যই অন্ধকারে আলো ব্যবহার করে। অন্ধকারে কোথাও গেলেই টর্চ ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আমরা স্নেক বাইট অনেক ক্ষেত্রে এড়াতেই পারি। এই কথাটা তুমি বলছিলে যে সাপ সত্যি মানুষের পেছনে না, কিন্তু আমরা সিনেমার মধ্যে দেখেছি যে নানা রকম সিন দেখায় সেরকম। আরেকটা জিনিস এই প্রসঙ্গে তোমাকে জিজ্ঞেস করতে চাইবো যে ধরো সাপের কোনো সিনেমা আমরা দেখছি, নাগ নাগিনীর ক্ষেত্রে নাগের যদি মৃত্যু হয়ে যায় তো নাগিনী তার প্রতিশোধ নেওয়ার জন্য ছুটে, এই কথাগুলো কতটুকু সত্যি? এটা পুরোটাই ভুল। আর এই যে সাপ যে তাড়া করে কামড়ায়, এটাও ভুল কথা। আচ্ছা। সাপ আসলে মানুষকে, মানে আমি বললাম না যে আমরা যতটা সাপকে ভয় পাই, তার থেকে বেশি হচ্ছে সাপ আমাদেরকে ভয় পায়। তো তাড়া করে এসে কামড়াবে, এটা কখনোই সম্ভব না। আর এই যে প্রতিশোধের ব্যাপারটা, এটা হচ্ছে ওই হিন্দি বা বাংলা সিনেমা সিরিয়াল অব্দি সীমিত, যে নাগ মারা গেল, নাগিনী এসে প্রতিশোধ নিল। ঠিক আছে, আসলে সাপের মস্তিষ্ক না একদমই উন্নত নয় সেভাবে। ঠিক আছে, ওরা কোনো জিনিস মনে রাখতে পারে না, এখনো পর্যন্ত এটাই প্রমাণিত যে ওরা কোনো জিনিস সেভাবে মনে রাখতে পারে না। এবার কথা উঠে আসতে পারে যে তাহলে তারা শিকার ধরে কিভাবে, বা খাবার খোঁজে
কামড়ায় কিভাবে। এটা পুরোটাই ওর জিনগত প্রতিবর্ত ক্রিয়া। তো এটা জন্মানোর সঙ্গে সঙ্গেই তাদের মানে তারা ওগুলো নিয়েই জন্মায়, ঠিক আছে? তো ওই প্রতিশোধ নেওয়ার ব্যাপারটা সম্ভবই না কখনো। বিন বাজালে কি সাপ সত্যি ফনাতলে ওঠে? এখানে একটা ব্যাপার আছে, সব সাপ চোখে খুব একটা ভালো দেখতে পায় না, তো তারা যে কোনো সচল বস্তুতে সাড়া দেয়। তাদের কান নেই অ্যাকচুয়ালি, বহিঃকর্ণ নেই কিন্তু অন্তঃকর্ণ আছে, তাই তারা ভাইব্রেশনটা বুঝতে পারে। আচ্ছা, এইবার তো তাহলে তো সামনে যদি কান না থাকে তাহলে তো বিনের শব্দ তার কান পর্যন্ত শুনতে পাবে পৌঁছানোর না। কথা না। শুনতে পাবে না। সাপুরেরা এটা করে সাপ খেলা দেখানোর সময়, তারা দেখা যাবে যখন তারা সাপ খেলা দেখাচ্ছে না, তখন শুধু বিনটাকে বাজাচ্ছে না, বিনটাকে নাড়াচ্ছে, হ্যাঁ নাড়াচ্ছে, এইভাবে সেও গোল করে নড়ছে। নাড়ায়। হ্যাঁ হ্যাঁ, এইবার সাপ দেখছে সামনে কিছু একটা নড়ছে, তো সেখানেই সাপ রেসপন্স করে, ওকে নড়ছে। ওকে। এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমরা মোটামুটি এই আলোচনার একদম শেষ দিকেই পৌঁছে গেছি। তোমাকে একটা প্রশ্ন যেটা জিজ্ঞেস করতে চাইবো সেটা হচ্ছে, সম্প্রতি সুপ্রিম কোর্ট, দিল্লি সুপ্রিম কোর্টে স্ট্রে কুকুরদের নিয়ে একটা রায় বেরিয়েছে এবং এটার পক্ষে বিপক্ষে অনেক রকমের কথাবার্তা হয়েছে। এটা নিয়ে তুমি কি ভাবো, তুমি কি ধারণা রাখছো? আসলে স্ট্রে কুকুর এখানে আমি এখানে 50-50 ধারণা রাখছি। তার কারণ হচ্ছে যে স্ট্রে কুকুর শুধু কুকুর না, বিড়ালের জন্য প্রচুর মানে প্রত্যেক বছর প্রচুর ওয়াইল্ড লাইফ আর কি সমস্যায় পড়ে। আচ্ছা, তো এক্ষেত্রে আমাদের মানুষরা যদি একটু সতর্ক থেকে তাদের টিএনভিআর যে পদ্ধতিটা আছে এটা যদি অবলম্বন করি, মানে তাদেরকে নিউট্রালাইজ করানো বা ওদিকে ভ্যাকসিনেশন করানো, তাহলে এদের সংখ্যাটা নিয়ন্ত্রিত থাকছে। তার কারণ হচ্ছে যে কুকুর বিড়ালরা হচ্ছে ডোমেস্টিক বা ফেরাল প্রাণী, এরা কিন্তু মানুষ কেন্দ্রিক, এরা মানুষের উপরই নির্ভর, ঠিক আছে? এরা কিন্তু বন্যপ্রাণী নয়, বা এরা যেহেতু মানুষের মধ্যেই থাকে, তাই এদেরকে শিকার করার কেউ নেই, সুতরাং এদের সংখ্যা নিয়ন্ত্রণ হয় না সেভাবে। ওই রোগ হলো বা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, এতে যে কটা মারা গেল আর কি, এছাড়া কিন্তু এদের পপুলেশনটা কন্ট্রোল করার মতো কিছু নেই। আর সুপ্রিম কোর্টের যে রায়টা দিয়েছে, এখানে ব্যাপারটা হচ্ছে তারা যদি ওই শেল্টারে নিয়ে গিয়ে মেনটেন করতে পারে তাহলে তো খুব ভালো, তাদের একটা ব্যবস্থা হচ্ছে। কিন্তু এর পাশাপাশি বলবো এদের খানিকটা স্বাধীনতাও কেড়ে নেওয়া হচ্ছে, এটাই ব্যাপার। একদম শেষ প্রশ্ন, সোশ্যাল মিডিয়ার নামটা অদিতি প্রকৃতি কন্যা কেন? প্রকৃতি কন্যা হচ্ছে, আমি নামটা অ্যাকচুয়ালি লোকজন আমাকে বলতো যে তুমি নিজেকে প্রকৃতির সন্তান বলে মনে করো, তুমি প্রকৃতি কন্যা, ওই হিসেবেই আর কি দিয়ে রেখেছি। সেখান থেকে মোটিভেটেড হয়। অদিতি, তোমার ফিউচার আর কি কি প্ল্যান রয়েছে, কি কি কাজ করতে চাইছো এই বিষয়গুলো নিয়ে? কি কি কাজ বলতে, আমি যেহেতু জুলজি নিয়ে পড়াশোনা করছি এখন, আর এরপরে ইচ্ছা আছে এমএসসিটা করব এনভায়রনমেন্টাল সায়েন্সের উপর, বা এই রিলেটেডই আমি কিছু একটা করতে চাইছি। এই লাইনটাতেই থাকতে চাইছো এবং এই রেস্কিউর কাজটাকেও তার পাশাপাশি একদমই চালু রাখবে। কেমন লাগলো আড্ডা দিয়ে? খুব ভালো লাগলো। দর্শক বন্ধুদের কাছে জানিয়ে রাখি, আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে আমাদের আজকের আড্ডার কোন বিষয়টা আপনাদের সবচাইতে বেশি ভালো লেগেছে। আর অবশ্যই অদিতির কাজকে আপনারা সাপোর্ট করবেন, ভালো লাগবে অবশ্যই, আপনারা কাজ দেখবেন তার। আর তার পাশাপাশি আপনাদেরকে অনুরোধ করব, কারোর যদি আপনারাও আপনাদের স্টোরি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের সবার সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। নমস্কার।